ক্লাস 11-এর সকলকে বায়োলজি ক্লাসে স্বাগত। আমি ইউনিট 1-এর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়াচ্ছিলাম। এর আগের ক্লাসে আমি ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন অংশগুলো আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে ব্যাকটেরিয়া নিয়ে তেমন কোনো প্রশ্ন ক্লাস 11 থেকে 12-এ ওঠার যে অ্যানুয়াল এক্সামিনেশন, যার প্রশ্নটা আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল করে থাকে, নর্মালি আসে না। তাহলেও যেহেতু তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, সেই জন্য তোমাদের ব্যাকটেরিয়া বিষয়ে বিস্তারিত পড়তে হবে। বিশেষ করে আমি যে অংশগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমাদের পড়তে হবে। এই ব্যাকটেরিয়ার পরেই তোমাদের বইতে একটু খেয়াল করে দেখবে যে অংশগুলো একটু রয়েছে, একটু টাচ করে যেতে হবে। পরীক্ষায় খুব কম আসে, বিশেষ করে 11 থেকে 12-এ ওঠার পরীক্ষাতে খুব কম আসে ভাইরাস এবং ভাইরয়েড। একটু বোর্ডের দিকে তাকিয়ে রাখো, ভাইরাস এবং ভাইরয়েড। দেখো, এই ভাইরাস নিয়ে নিউ সিলেবাস, প্রথম সিলেবাসটা চালু হয় 2013-তে। 13 থেকে 14-তে উঠতে গিয়ে একটা পরীক্ষা হয়। সেই যে 2014, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে 7 বছরে 7টা 11-এর পরীক্ষা হয়েছে। সেখানে কিন্তু আমি ভাইরাস সংক্রান্ত প্রশ্ন তেমন আসতে দেখিনি। ভাইরয়েড নিয়ে 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্ন আমি কোনোবার আসতে দেখেছি, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ভাইরাস এবং ভাইরয়েড কতটা রয়েছে সেই জন্য তোমাদের এটা পড়তে হবে। আমি কখনো তোমাদের ডিসকারেজ করব না, সবসময় এনকারেজ করব যতটা সম্ভব ভাইরাস এবং ভাইরয়েড পড়ে রেখে দেবে। কারণ আমি জানি যারা 11-12-এ বায়োলজি নিয়ে পড়াশুনো করে তাদের অধিকাংশ স্টুডেন্টরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যায়। যেমন তোমার আইজারের পরীক্ষা হতে পারে, নাইজারের পরীক্ষা হতে পারে, KVPY হতে পারে, জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল হতে পারে। এছাড়াও কিন্তু বিভিন্ন প্যারামেডিক্যাল পরীক্ষাগুলোও রয়েছে। প্যারামেডিক্যাল পরীক্ষা, প্যারামেডিক্যাল সায়েন্স যেটাকে আমরা বলছি, প্যারামেডিক্যাল কোর্স, সেখানেও কিন্তু বায়োলজির প্রয়োজন হয়। ফলে 11 এবং 12-এর সিলেবাসটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কম্পিটিটিভ পরীক্ষা সে অল ইন্ডিয়া বেসিসে হোক অথবা আমাদের রাজ্যের মধ্যে হোক, সেই জন্য ভাইরাস এবং ভাইরয়েড বিষয়গুলো যতটা তোমরা বেশি পারো করে রেখে দিও। আমি যেগুলো 11 থেকে 12-এ উঠতে গেলে পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে বলে আমার সাধারণ অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং এই যে কোশ্চেন ঘাটাঘাটি করে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের ধরন দেখে আমার মনে হয়েছে কোন অংশগুলো করতে হবে, সেই অংশগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করে যাব। প্রথমে আমাদের জানতে হবে ভাইরাস কাকে বলে। ভাইরাস, ডেফিনেশন অফ ভাইরাস। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ভাইরাস? ভাইরাস ইজ এ ল্যাটিন ওয়ার্ড। ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো পয়জন বা বিষ। যার অর্থ হলো পয়জন বা বিষ। এই ভাইরাসকে আমরা জীব এবং জড়ের মধ্যবর্তী বস্তু বলে থাকি। ভাইরাসকে কখনো আমরা লিভিং বলবো না, কখনো আমরা নন লিভিং বলবো না, জীব এবং জড়ের মধ্যবর্তী বলবো। এবং সেই সঙ্গে সঙ্গে ভাইরাস কোন শব্দ থেকে কথাটা, মানে ভাইরাস শব্দটা কি এবং এর অর্থ কি সেটা তোমাদেরকে জানতে হবে। আর সংক্রমণযোগ্য বিচ্ছিন্ন ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়। ভিরিয়ন কাকে বলে প্রশ্নটি জানতে হবে। তাহলে একে আমি কি বললাম, ভাইরাস কথাটির অর্থ কি এবং এটা কি ধরনের শব্দ। 2 নম্বরে বললাম ভিরিয়ন কাকে বলে।
সংক্রমণযোগ্য বিচ্ছিন্ন ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন বা ভাইরিয়ন বলা হয়, VIRION, VIRION, ভাইরিয়ন বা ভিরিয়ন, ভাইরিয়ন বা ভিরিয়ন। সংক্রমণযোগ্য বিচ্ছিন্ন ভাইরাস কণাকে আমরা ভাইরিয়ন বা ভিরিয়ন বলে থাকি। তা চলে আসি ভাইরাসের একটা কমপ্লিট ডেফিনেশন। হোয়াট ইজ ভাইরাস? ভাইরাস আমরা কাকে বলবো? ভাইরাসের একটা কমপ্লিট ডেফিনেশন মোটামুটি মাথায় রেখে দেবে। এখানে দেখো আমি ভাইরাসের ছবি এঁকেছি। এটা একটা মানে একটা ভাইরাসের কল্পনা করা একটা রূপ, কল্পনা করা একটা ইমাজিনেটরি রূপ হচ্ছে এটা। আর এটা একটা ভাইরাসের ছবি, ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাসের ছবি। ভাইরাসের একটা ডেফিনেশন জানতে হবে। হোয়াট ইজ ভাইরাস বা ভাইরাস কাকে বলে? আমরা ভাইরাসের সংজ্ঞা বিভিন্ন ভাবে দিতে পারি, তবে আমি খুব সংক্ষেপে বলছি। কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে শুধুমাত্র দেখতে পাওয়া যাবে যে অকোষীয় বস্তুকণা জীব এবং জড়ের মধ্যবর্তী এবং যাদের কোনো রকমের কোষীয় সংগঠন থাকবে না এবং যাদের পরজীবিতা হবে বাধ্যতামূলক, সেই অকোষীয় বস্তুকণাগুলোকে আমরা ভাইরাস বলবো। তাহলে হোয়াট ইজ ভাইরাস বা ডেফিনেশন অফ ভাইরাস তোমাদের জানতে হবে। 3 নম্বর কোশ্চেন আমি আলোচনা করলাম, 1, 2, 3। নেক্সট হচ্ছে একটি আদর্শ ভাইরাস এর গঠন তোমাদের পড়তে হবে। এটা আদর্শ ভাইরাসের গঠনের ছবি। তার আগে ভাইরাসের কতগুলো বৈশিষ্ট্য, ভাইরাসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। হোয়াট আর দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস? ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য অন্তত 3টে থেকে 5টা মাথায় রাখার চেষ্টা করবে, 3 to 5 পয়েন্টস। তাহলে আমার 4 নম্বর প্রশ্নটা কি? ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে বা ক্যারেক্টারিস্টিক্স, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ভাইরাস অতি সূক্ষ্ম অকোষীয় বস্তুকণা যা শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখা যাবে, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, নিউক্লিক অ্যাসিড দিয়ে একটা বৈশিষ্ট্য হবে। এদের দেহে নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড যাকে আমরা নিউক্লিওয়েড বলি, নিউক্লিওয়েড বলি, নিউক্লিয় বস্তু থাকবে। এবং এই নিউক্লিয় বস্তু আইদার ডিএনএ অর আরএনএ। ইন এ পার্টিকুলার ভাইরাস কখনো আমরা একসাথে ডিএনএ এবং আরএনএ দেখতে পাবো না। যে কোনো লিভিং সেলের মধ্যে কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকবেই, কম হোক আর বেশি হোক। কিন্তু ভাইরাসে নিউক্লিক অ্যাসিড থাকবে আইদার ডিএনএ অর আরএনএ। এই জন্য নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুযায়ী ভাইরাসকে 2টো দলে ভাগ করা হয়, ডিঅক্সিরাইবো ভাইরাস এবং রাইবো ভাইরাস। অর্থাৎ ডিএনএ যুক্ত ভাইরাস এবং আরএনএ যুক্ত ভাইরাস, ডিএনএ যুক্ত ভাইরাস এবং আরএনএ যুক্ত ভাইরাস। তা নিউক্লিক অ্যাসিড দিয়ে একটা বলা যাবে। ভাইরাসের বাইরে প্রোটিনের একটা আবরণ থাকবে। এখানে আমি যে দেখিয়েছি পিঙ্ক কালারের চক দিয়ে, এটা ক্যাপসিড বলা হয়। ভাইরাসের মানে সাধারণভাবে ভাইরাসে একটা প্রোটিনকে, নিউক্লিক অ্যাসিডটাকে ঘিরে, অর্থাৎ এই যে ডিএনএ বা আরএনএ থাকবে বা নিউক্লিয় বস্তুকে ঘিরে একটা প্রোটিনের আবরণ থাকবে, ক্যাপসিড বলা হবে। ক্যাপসিডের এককগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়। ক্যাপসিড, নর্মালি ক্যাপসিড থাকবে। ক্যাপসিড বিহীন কিন্তু ভাইরাস হতে পারে। ক্যাপসিড বিহীন ভাইরাসগুলোকে বলা হবে ভাইরয়েড, যেখানে নিউক্লিয় বস্তু হবে আরএনএ। ভাইরয়েড কাকে বলে? পরীক্ষায় খুব আসে। ক্যাপসিড বিহীন যে ভাইরাস কণা, যার নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হচ্ছে একতন্ত্রী আরএনএ
এবং এদের কিন্তু বাইরে ক্যাপসিড বা প্রোটিনের আবরণটা থাকবে না, এটাকে ভাইরয়েড বলা হয়। আমেরিকার বিজ্ঞানী ডিনার বা ডাইনার 1971 সালে কিন্তু ভাইরয়েডটা আলু গাছের থেকে আবিষ্কার করেছিলেন। সেই জন্য ওই ক্যাপসিডবিন যে ভাইরাস ভাইরয়েড বললাম, এখানে যে ভাইরয়েডটা বিজ্ঞানী ডাইনার বা ডেনার আমেরিকান সায়েন্টিস্ট 1971 সালে আলু গাছ থেকে শনাক্তকরণ করেছিলেন, সেটাকে বলা হয় পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস। পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, PSTV। পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, PSTV। এটা কিন্তু ভাইরয়েডের একটা এক্সাম্পল, ক্যাপসিড বিহীন শুধুমাত্র RNA নিউক্লিক অ্যাসিড যুক্ত কণাকে আমরা বলবো ভাইরয়েড। এই ভাইরয়েড কাকে বলে? ভাইরয়েডের উদাহরণ অনেক হতে পারে, তার মধ্যে পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস একটা ভালো উদাহরণ। তারপরে হচ্ছে তোমার হপ গাছের ল্যাটেন্ট ভাইরাস HLV, এটাও একটা ভাইরয়েডের এক্সাম্পল। HLV মানে হচ্ছে হপ গাছের ল্যাটেন্ট ভাইরাস, হপ গাছের মানে হপ ল্যাটেন্ট ভাইরাস, এটা হচ্ছে ভাইরয়েডের একটা এক্সাম্পল। PSTV পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড, হপ ল্যাটেন্ট ভাইরয়েড। এছাড়াও কিন্তু হপ গাছের স্ট্যান্ট ভাইরয়েডও হতে পারে, HSV, হপ গাছের স্ট্যান্ট ভাইরাস, STUNT, ভাইরাস না, এখানে ভাইরয়েড বলবো। তাহলে ভাইরয়েডের কিন্তু এক্সাম্পল তোমাদের কতগুলো নাম মনে রাখতে হবে, ভাইরয়েড কাকে বলে এটার মনে রাখতে হবে। তা ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে আমি বললাম ক্যাপসিডবিন ভাইরাস কণাকে আমরা নর্মালি ভাইরয়েড বলি, কিন্তু সেটা নিউক্লিক অ্যাসিড হিসাবে একতন্ত্রী RNA থাকবে, এরা খুব ক্ষুদ্র কণা হয় এবং খুব রোগ সৃষ্টিকারী দিক থেকে খুব ক্রিয়াশীল বা অ্যাক্টিভ হয়ে থাকে। ভাইরাসের আরো বৈশিষ্ট্য আছে। আকারের দিক থেকে ভাইরাস 4 রকমের হয়। আকারের দিক থেকে গোলাকার ভাইরাস হতে পারে, দণ্ডাকার ভাইরাস হতে পারে, আবার ঘনকাকার হতে পারে, ঘনকের মতো আকারযুক্ত হতে পারে, অথবা ব্যাঙাচি বা শুক্রাণুর মতো আকারযুক্ত হতে পারে। আকার দিয়ে কিন্তু ভাইরাসের একটা বৈশিষ্ট্য মাথায় রাখা যায়, আকার দিয়ে ভাইরাসের আকার। আকৃতিগত দিক থেকে ভাইরাসকে 4 ভাগে ভাগ করা যায়। গোলাকার ভাইরাস, যেমন পোলিও রোগের ভাইরাসগুলো গোলাকার, ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাসগুলো গোলাকার। আবার ভাইরাসগুলো দণ্ডাকার হতে পারে, রড লাইক। টোবাকো মোজাইক ভাইরাস, TMV, টোবাকো মোজাইক ভাইরাস, TMV। আবার এটা ঘনকাকার হতে পারে, ঘনকের মতো আকৃতিযুক্ত, যেমন বসন্ত রোগের ভাইরাসের মধ্যে ভ্যারিওলা ভাইরাস এবং ভ্যারিসেলা ভাইরাস, এগুলো কিন্তু ঘনকের মতো। এমনকি হারপিস ভাইরাস, যেটা হারপিস রোগ তৈরি করে, এরাও কিন্তু ঘনকের মতো আকৃতিযুক্ত। এছাড়াও কিন্তু আবার শুক্রাণুর মতো দেখতে হতে পারে ফাজ ভাইরাস, শুক্রাণু বা ব্যাঙাচির মতো দেখতে হয়, একেবারে ডান দিকে আমি এঁকেছি, এরকম টাইপেরও আমরা ছবিতে দেখাতে পারি, এই টাইপেরও দেখাতে পারি। শুক্রাণুর মতো বা ব্যাঙাচির মতো দেখতে হয় ফাজ ভাইরাস। ভাইরাসের আকৃতিগত দিক দিয়ে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, কোষীয় সংগঠন দিয়ে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এদের কোনো সেলুলার অর্গানাইজেশন নেই। There is no any cellular organization in virus. So ভাইরাস হলো acellular, অর্থাৎ অকোষীয়। Why viruses are called acellular?
অর্থাৎ অকোষীয়। ভাইরাসকে অকোষীয় বা আसेलुলার বলে কেন? পরীক্ষায় কিন্তু খুব আসে। ভাইরাসে কোনো কোষীয় সংগঠন থাকবে না, অর্থাৎ এদের কোষপর্দা থাকবে না, কোষ প্রাচীর থাকবে না, এদের সাইটোপ্লাজম থাকবে না, এদের সম্পূর্ণ নিউক্লিয়াস থাকবে না, এদের সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণুগুলো থাকবে না, কোষীয় অঙ্গাণু বা সেলস অর্গানেলস গুলো থাকবে না। এদিক থেকে ভাইরাসকে অকোষীয় বলা হয়। আরেকটা ক্যারেক্টার রয়েছে খুব উল্লেখযোগ্য, ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকবে। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকবে, কিন্তু এই প্রোটিন নির্মিত যে আবরণ ক্যাপসিড, তার বাইরে কখনো কখনো আরেকটা আবরণ থাকতে পারে। এই ছবিতে খেয়াল করে দেখো, আমি এটা লিখেছি এনভেলপ, 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 এনভেলপ। যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ দেখতে পাই। ওটাকে অন্য কথায় পেলপোমার বলা হয়, পেলপোমার। সেখানে ছোট ছোট কতগুলো প্রোটিন নির্মিত কাটা থাকে, স্পাইক বলা হয়, প্রোটিন নির্মিত কাটা, এগুলো স্পাইক বলা হয়। এই এনভেলপ থাকতে পারে আর নাও থাকতে পারে। এনভেলপ খুব কম সংখ্যক ভাইরাসে দেখতে পাওয়া যায়। তাহলে আরো ভাইরাসের বৈশিষ্ট্য আছে, কোনো বিপাক ক্রিয়া এদের দেখা যাবে না, কোনো মেটাবলিজম দেখা যাবে না, এদের পরজীবিতা বাধ্যতামূলক, এদের অভিযোজন ক্ষমতা অসাধারণ। এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু আরএনএ যুক্ত ভাইরাস। করোনা ভাইরাস মানে আরএনএ যুক্ত ভাইরাস, করোনা মানে এখানে মুকুট, আর নোবেল করোনা মানে এখানে হচ্ছে নতুন, নিউ, এটা নতুন টাইপের বিজ্ঞানীদের কাছে, এটা পরিবর্তিত রূপ। এদের নিউক্লিয় বস্তু কিন্তু আরএনএ, এবং এই নিউক্লিয় বস্তু আরএনএ হওয়ার ফলে খুব ঝামেলা আছে। খুব ঘন ঘন নাকি এদের নিউক্লিয় বস্তু আরএনএ এর মিউটেশন ঘটছে, ফলে এদের রক্ষা করা খুব মুশকিল, এদের হাত থেকে আমাদের মুক্তি পাওয়া খুব মুশকিল। এই জন্য সায়েন্টিস্টরা এদের অ্যাকচুয়ালি ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না, অনেক জটিলতা দেখা দিচ্ছে। এত এরা নেচার বদলাচ্ছে, এটা খুব মিউটেড হয়ে যাচ্ছে ঘন ঘন, সেই জন্য এটা নিয়ে খুব সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, তাহলে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। আমি যে অংশগুলো আলোচনা করছি সেগুলো করবে। চারে আমি ভাইরাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেখানে ভাইরয়েড ব্যাপারটা কি এবং ভাইরয়েডের এক্সাম্পল গুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের একটু পড়তে হবে ভাইরাসকে আমরা অকোষীয় বলে থাকি কেন, এদের কোনো সেলুলার অর্গানাইজেশন থাকে না। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, ভাইরাসকে অকোষীয় বলে কেন? একটু আগে আমি বলেছি, এদের কোষ প্রাচীর থাকবে না, কোষ পর্দা থাকবে না, সেলুলার অর্গানাইজেশন বলে কিছুই থাকবে না, সম্পূর্ণ নিউক্লিয়াস থাকবে না, তারপরে কোষীয় অঙ্গাণুগুলো যা যা হওয়ার কথা সেগুলো আমরা সে প্রোকারিওটিক কোষ হোক আর ইউক্যারিওটিক কোষে দেখে এসছে, সেগুলো এখানে কিছু থাকবে না। এই জন্য এদেরকে এমনকি কোনো বিপাক ক্রিয়াও নেই, এই জন্য এদেরকে আसेलुলার বলা হয় বা অকোষীয়। তারপরে চলে যাবে ভাইরাসের সজীব বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, ভাইরাসের সজীব বৈশিষ্ট্য, লিভিং characters of virus. What are the living characters of virus? You will have to learn. তোমাদের জানতে হবে। সজীব বৈশিষ্ট্যের মধ্যে ভাইরাস পোষক কোষের মধ্যে বা হোস্ট সেলের মধ্যে বংশ বিস্তার করতে সক্ষম হবে, এটা সজীব বৈশিষ্ট্য। কারণ আমরা জানি জীবেরা বংশ বিস্তার করতে পারে। জীবের কোষের মধ্যে যেমন ডিএনএ কিংবা আরএনএ থাকবে, অথবা ডিএনএ আরএনএ নর্মালি দুটোই থাকে, যে কোনো জীবের কোষে ডিএনএ আরএনএ দুটোই থাকে। ভাইরাসের মধ্যে তেমনি ডিএনএ এবং আরএনএ যে কোনো একটা থাকে, কিন্তু থাকে তো। নেক্সট হচ্ছে এদের মিউটেশন ক্ষমতার এরা অধিকারী। এদের যে ডিএনএ থাকে, ডিএনএ মিউটেশন হতে পারে, আরএনএ থাকলে আরএনএ মিউটেশন হতে পারে, অর্থাৎ এরা মিউটেশন ক্ষমতার অধিকারী। এটা একটা সজীব বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরা সম্পূর্ণ পরজীবী এবং সংক্রমণযোগ্য, কমপ্লিট টোটাল প্যারাসাইট অ্যান্ড টু মাচ ইনফেকশিয়াস, খুব এরা ইনফেকশিয়াস বা সংক্রমণযোগ্য। আর এরা প্লান্টস এবং অ্যানিমালস এর ক্ষেত্রে রোগ তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। আর ভাইরাসে
কোষের মধ্যে যেমন এনজাইম থাকতে পারে, আমরা ভাইরাসের মধ্যেও দেখি এনজাইম থাকে। কোন কোন ভাইরাসে আমরা কিছু কিছু এনজাইম পাই, যেমন ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাস, সেখানে নিউরামিনিডেজ বলে একটা এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা রোগের ভাইরাস, যেটাকে আমরা বলি মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জি, সেখানে কিন্তু লাইসোজাইম বলে একটা, সেখানে কিন্তু নিউরামিনিডেজ বলে একটা এনজাইম থাকে। আবার যে ফাজ ভাইরাস, আমি এখানে ছবিটা এঁকেছি, ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজের যে পুচ্ছ বা লেজের একেবারে শেষ প্রান্তে একটা এনজাইম থাকে। ওই এনজাইমটার নাম যে লাইসোজাইম, নট লাইসোজোম। জোম হলে কিন্তু নাম্বারটা জোমের কাছে চলে যাবে। লাইসোজাইম, আমাদের লালারসে লাইসোজাইম থাকে, জীবাণু বা ব্যাকটেরিওলাইটিক এনজাইম। আবার আমাদের চোখের জলে লাইসোজাইম থাকতে পারে। লাইসোজাইম হচ্ছে একটা এনজাইম। সজীব কোষ এনজাইম থাকে, ভাইরাসের মধ্যেও কিন্তু এনজাইম থাকতে পারে। পরীক্ষা অনেক সময় দেয় যে ফাজ ভাইরাসের যে এনজাইম, তার নামটি হলো, চারটে অপশন দিয়ে, একটা হলো লাইসোজাইম, এখানে লাইসোজাইম হবে। ব্যাকটেরিওফাজ ভাইরাসটা তোমাদের একটু পড়া উচিত। এক সময় ইনফ্লুয়েঞ্জা বিস্তারিত ভাবে পড়তে হতো, এখন এই ব্যাকটেরিওফাজের গঠনটা একটু পড়তে হবে তোমাদের, একটু দেখবে বইতে দেওয়া আছে। তাহলে ভাইরাসের সজীব বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভাইরাসের নন লিভিং ক্যারেক্টার্স অফ ভাইরাস। হোয়াট আর দ্য নন লিভিং ক্যারেক্টার্স অফ ভাইরাস? ভাইরাসের নির্জীব বৈশিষ্ট্য বা জড় বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। ভাইরাসকে চিনি কিংবা লবণ কিংবা তুতের অণুর মতো কেলাসিত করা যায়। এরা কেলাসিত হতে পারে। এরা বিশুদ্ধ ভাইরাস কণাকে আমরা কিন্তু কেলাসিত করতে পারি পরীক্ষাগারে। যেমন চিনি, লবণ, তুতের অণুগুলোকে কেলাসিত করা যায়, ভাইরাসকে কেলাসিত করা যায়। এই বিজ্ঞানী স্ট্যানলি টোবাকোমোজিক ভাইরাসকে কেলাস রূপে পরিশ্রুত করেছিলেন। বিজ্ঞানী স্ট্যানলি, STANLEY, টোবাকোমোজাইক ভাইরাসের কিন্তু কেলাস রূপে পরিশ্রুত করতে পেরেছিলেন। এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে যে কোষীয় সংগঠন হতে গেলে মোটামুটি 5000 অ্যাংস্ট্রম হতে হবে, ন্যূনতম 5000 অ্যাংস্ট্রম স্থান। এদের ক্রিয়াকলাপের জন্য ন্যূনতম 5000 অ্যাংস্ট্রম স্থান প্রয়োজন হবে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। আমরা সেটা দেখি 100 থেকে 2200 অ্যাংস্ট্রমের বেশি এদের দৈর্ঘ্য হয় না। সুতরাং যেহেতু এদের ক্রিয়াকলাপের জন্য ন্যূনতম 5000 অ্যাংস্ট্রম স্থান প্রয়োজন হয়, কিন্তু ভাইরাস আমরা দেখছি 100 থেকে 200 অ্যাংস্ট্রমের বেশি হচ্ছে না। সেই জন্য কোষের সঙ্গে এদের আমরা তুলনা করতে পারছি না, এদেরকে অকোষীয় বলছি। 5000 অ্যাংস্ট্রম ন্যূনতম স্থান দখল করা দরকার, সেটা কিন্তু এরা পাচ্ছে না। সেই জন্য কোষ কিন্তু এটা পারে, কিন্তু ভাইরাস এটা পারছে না বলে এরা অকোষীয়। এদের এর আগে মানে কোনো বিপাক ক্রিয়া নেই। আমরা জানি জড়বস্তুর বিপাক ক্রিয়া নেই, তাহলে ভাইরাসের বিপাক ক্রিয়া নেই, এটা একটা আমরা বলতে পারি। তারপরে এদের কোষের বাইরে কোন রকমের বংশ বিস্তার করার ক্ষমতা থাকে না। এরা কোনো বহিস্থ উদ্দীপনাতেও সাড়া দেয় না, কোনো বহিস্থ উদ্দীপনাতেও এদের সাড়া দেওয়ার ক্ষমতা নেই। এই সমস্ত দিক দিয়ে আমরা বলি ভাইরাস হচ্ছে জড় বস্তু। ভাইরাসকে জড় বস্তু বলে কেন, বা নন লিভিং ক্যারেক্টার্স অফ ভাইরাস আমাদের জানতে হবে। কোশ্চেন 7, কোশ্চেন 8 নিয়ে আলোচনা করব, কোশ্চেন 9 নিয়ে আলোচনা করব, কোশ্চেন 10 নিয়ে আলোচনা করব। 1 থেকে 10টা কোশ্চেন আমি আলোচনা করব আজকে। এরপরে 8 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাব। ভাইরাস যে জীব থেকে স্বতন্ত্র, সেটা কি দেখে বলবো। why ভাইরাস আর ডিফারেন্ট ফ্রম লিভিং অর্গানিজম। জীব থেকে ভাইরাস যে স্বতন্ত্র, তার সপক্ষে কতগুলো পয়েন্টস বা যুক্তি কিন্তু আমরা খাড়া করতে পারি। ভাইরাসের কতগুলো নিজস্ব ক্যারেক্টার্স রয়েছে, সেই ওন ক্যারেক্টার্স অফ ভাইরাস দিয়েই কিন্তু আমরা বলতে পারি ভাইরাস অন্যান্য জীব থেকে স্বতন্ত্র। দেখো, অন্যান্য জীবের ক্ষেত্রে আমরা
জানি যে ডিএনএ এবং আরএনএ থাকবে, কিন্তু ভাইরাসে হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে। আর ভাইরাসে কোন রকমের কোনো শর্করা জাতীয় যৌগ থাকবে না। কিন্তু আমরা দেখি জীবের ক্ষেত্রে একদিকে প্রোটিন থাকবে, একদিকে নিউক্লিক অ্যাসিড থাকবে, একদিকে শর্করা থাকবে। ভাইরাসে কোনো রকমের কোনো শর্করা বস্তু থাকে না, এটাও একটা বৈশিষ্ট্য। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, একমাত্র সজীব পোষক কোষের মধ্যেই কিন্তু এরা বংশ বিস্তার করতে পারবে। দেখো, ব্যাকটেরিয়া কোষের মধ্যে বংশ বিস্তার করতে পারে, কোনো কোনো ব্যাকটেরিয়া আছে কোষের বাইরে বংশ বিস্তার করতে পারে, কোনো কোনো জীব আছে জীবের দেহের মধ্যে বংশ বিস্তার করতে পারে, জীবের দেহের বাইরেও বংশ বিস্তার করতে পারে। কিন্তু ভাইরাস সব সময় কিন্তু কোষের মধ্যে বংশ বিস্তার করবে, কোষের বাইরে এরা জড়বস্তুর মতো আচরণ করবে। আরেকটা বৈশিষ্ট্য, এদের প্রজননিক বস্তুটা হবে ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ থেকে এরা বংশ বিস্তার করবে, অথবা আরএনএ যুক্ত ভাইরাসরা আরএনএ থেকে বংশ বিস্তার করবে। এটা কিন্তু অন্য জীবের ক্ষেত্রে শুধু ডিএনএ দিয়ে বংশ বিস্তার সম্ভব না, অথবা শুধু আরএনএ দিয়ে বংশ বিস্তার সম্ভব না। যে ভাইরাস যে জীব থেকে স্বতন্ত্র, এটা তোমাদের একটু পড়তে হবে, যেটা 8 নম্বরে আমি আলোচনা করলাম। 9 নম্বরে তোমাদের যেটা আমি আলোচনা করব, যে ভাইরাসকে আমরা জীব এবং জ্বরের মধ্যবর্তী বস্তু বলে থাকি। 9 নম্বর কোশ্চেন, ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী বস্তু বলা হয় কেন? Why virus is called an intermediate between living and non-living particles? ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? আবার প্রশ্নটি বলছি, why virus is called an intermediate between living and non-living particles? ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী বলার কারণ হচ্ছে, ভাইরাস জীবের মধ্যে প্রবেশ করলে সেই কোষটাকে তার বিপাকীয় ক্ষমতাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, এবং নিয়ে তারা প্রোটিন তৈরি করে, নিউক্লিক অ্যাসিড তৈরি করে বংশ বিস্তার ঘটায়। এটাকে ভাইরাসের রেপ্লিকেশন বলা হয়, বা ভাইরাসের প্রতিলিপিকরণের মাধ্যমে বংশ বিস্তার বলা হয়। কিন্তু জীবকোষের এবং এই সময় কিন্তু এদের মধ্যে মানে একের তীব্র আক্রমণাত্মক ক্ষমতা, অ্যাগ্রেসিভ ক্ষমতা খুব বেশি দেখা যায়। খুব দ্রুত এরা সংবেদনশীল হয় এবং খুব দ্রুত অন্য কোষগুলোকে এরা আক্রান্ত করতে পারে। কিন্তু কোষের বাইরে কিন্তু এরা নন লিভিং এর মতো থাকবে, একেবারে কোন রকমের বিপাকীয় ক্ষমতা তখন দেখা যাবে না। এবং কোষের বাইরে এদেরকে মানে চিনি, লবণ, কেলাসিত অণুর মতো এদেরকে অণুর মতো এদেরকে কেলাসিত করা যাবে। কোন রকমের কোন মিউটেশন ক্ষমতা কোষের বাইরে এদের দেখা যাবে না। এই জন্য ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী বলা হয়, এটা একটু মাথায় রাখবে। সবশেষে আজকে যেটা আলোচনা করব, ভাইরাসের আকার। ভাইরাসের আকার 10 নম্বর। আমি এক জায়গায় বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি ভাইরাসের আকার। ভাইরাস হচ্ছে আকারের দিক থেকে 4 রকমের হবে। গোলাকার ভাইরাস, যেমন পোলিও রোগের ভাইরাস; দণ্ডাকার ভাইরাস, যেমন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি সংক্ষেপে বলা হয়; বসন্ত রোগের ভাইরাস, ঘনকাকার বসন্ত রোগের ভাইরাস। বসন্ত তোমরা জানো 2 রকমের হয়, গুটি বসন্ত এবং জল বসন্ত। এমনকি হারপিস রোগের যে ভাইরাস, সেটাও কিন্তু এর মধ্যে পড়ে যাবে, অর্থাৎ ঘনকাকার ভাইরাস। আর শুক্রাণুর মতো বা ব্যাঙাচির মতো দেখতে হবে তাকে, ব্যাঙাচিকার বা শুক্রাণুবাক বা শুক্রাণুকার ভাইরাস। এটা কোনো কথা ফাজ ভাইরাস বলা হয়, আরেকটা কোশ্চেন একটু আলোচনা করে দিই, যেহেতু বোর্ডে আঁকা রয়েছে সেই জন্য একটু আলোচনা করে দিই। কোশ্চেন 11, কোশ্চেন 12 বোর্ডে আমি এঁকেছি, যেহেতু এই দুটো বিষয় একটু আলোচনা করে দিই। দেখো, একটা আদর্শ ভাইরাসে কি কি থাকতে পারে। একদম কেন্দ্রে নিউক্লিয় বস্তু থাকবে, নিউক্লিয় বস্তু হিসাবে হয় ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। এই যে নিউক্লিয় বস্তু কিন্তু ডিএনএ হতে পারে, অথবা আরএনএ হতে পারে। তাকে আমি একটা অবলিক দিয়েছি বা স্ল্যাশ দিয়েছি। একই ভাইরাসে ডিএনএ এবং আরএনএ কখনো থাকে না। আর তাকে ঘিরে প্রোটিনের আবরণ থাকে, যাকে আমরা ক্যাপসিড বলে থাকি। ক্যাপসিডের এককগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়। সাব ইউনিট অফ ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার।
সাব ইউনিট অফ ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়া। এটা একটু মাথায় রাখবে। তাহলে সেন্ট্রাল নিউক্লিয় বস্তু থাকবে, যেটা ডিএনএ কিংবা আরএনএ হতে পারে, তাকে ঘিরে প্রোটিনের আবরণ থাকবে, ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডের এককগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়। ইউনিট অফ ক্যাপসোমিয়া, ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার, বা সাব ইউনিট অফ ক্যাপসিড ইজ কল্ড ক্যাপসোমিয়ার। এটা প্রোটিন অণু দিয়ে তৈরি। এর কোন ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিডের বাইরে অতিরিক্ত একটা আবরণ থাকতে পারে, মোড়ক বা এনভেলপ বলা হয়। এটা প্রোটিন মানে গ্লাইকোপ্রোটিন জাতীয় যৌগ দিয়ে তৈরি হতে পারে। লিপিডের আবরণ থাকতে পারে, এটা লিপিড জাতীয় যৌগ দিয়ে তৈরি হয়। এটাকে বলা হয় এনভেলপ। এর গায়ে স্পাইক বা কাঁটা থাকতে পারে, স্পাইক বা কাঁটা থাকতে পারে, স্পাইক বা কাঁটা থাকতে পারে। একটা আদর্শ ভাইরাসের যদি আমরা গঠন নিয়ে ভাবি তাহলে এরকম। এবার তোমাদের মানে একটু আগেই বললাম যে আকার অনুযায়ী ব্যাকটেরিয়ার 4টে ভাগ, আর নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুসারে ডিএনএ যুক্ত এবং আরএনএ যুক্ত। ব্যাকটেরিওফাজ ভাইরাসের তোমাদের একটু গঠন করতে হবে। ফাজ কথাটার অর্থ হচ্ছে মেরে ফেলা বা খেয়ে ফেলা বা ভক্ষণ করা। বিজ্ঞানী টোয়ার্ট এবং হেরেলে ফাজ ভাইরাস কথাটা প্রথমে ফাজ কথাটা ব্যবহার করেছিলেন। ফাজ কথাটার অর্থ হচ্ছে মেরে ফেলা, খেয়ে ফেলা, ধ্বংস করা, বিদারিত করে দেওয়া বা ফাটিয়ে দেওয়া, লাইসিস করে দেওয়া। একটি ফাজ ভাইরাস, কাকে আমরা ফাজ ভাইরাস বলবো? ফাজ ভাইরাস মানে যে ভাইরাস কোন জীবাণুদেরকে পোষক হিসাবে নির্বাচন করে তাদের দেহের মধ্যে গিয়ে বংশ বিস্তার করে এবং সবশেষে তাদেরকে মেরে দেয়, এটাকে বলা হয় ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাসের পোষকের নাম অনুযায়ী কিন্তু ফাজ ভাইরাসের অনেকগুলো ভাগ হতে পারে। ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে নির্বাচন করবে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এটা ব্যাকটেরিওফাজের একটা ছবি। যদি ছত্রাক জাতীয় জীবগুলোকে পোষক হিসাবে নির্বাচন করে তখন তাকে বলবো মাইকোফাজ। মাইকোলজি মানে ছত্রাক বিদ্যা, যাকে আমরা ফাঙ্গি বলে থাকি। যদি শ্যাওলা জাতীয় জীবগুলোকে পোষক হিসাবে নির্বাচন করে তখন তাকে বলবো আমরা ফাইকোফাজ। অ্যাক্টিনোমাইসিটিস বলে এক বিশেষ ধরনের জীবাণু রয়েছে, অ্যাক্টিনোমাইসিটিস। এই অ্যাক্টিনোমাইসিটিস নামক যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোকে যদি পোষক হিসাবে নির্বাচন করে তাকে বলা হবে অ্যাক্টিনোফাজ। আচ্ছা, তোমরা সায়ানোব্যাকটেরিয়া নাম শুনেছ, যাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলে থাকি। এই ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়াকে যদি পোষক হিসাবে নির্বাচন করে তখন তাকে আমরা বলবো সায়ানোফাজ। আবার যদি ইকোলাই ব্যাকটেরিয়াকে যদি পোষক হিসেবে নির্বাচন করে তাকে কলিফাজ বলা হবে, কলিফাজ। এটা একটা ব্যাকটেরিওফাজের গঠনের ছবি দেখানো হয়েছে। 12 দাগে আমি বলেছিলাম ভাইরাসের গঠন সংক্রান্ত বিষয়ে আইডিয়া নিতে হবে। এটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়া ভাইরাসের একটা ছবি, এটা একটা ব্যাকটেরিওফাজের ছবি। ব্যাকটেরিওফাজের মূলত অংশ হচ্ছে 4টে, আমরা বলতে পারি। মস্তক, দেখো এখানে লেখা আছে, এটা মস্তক হবে, ছিল মুছে দিয়েছি, মস্তক। এরা অনেকটা মানে অনেকটা সরভুজাকার মতন হয় এবং মস্তকের বাইরে ক্যাপসিডের আবরণ থাকে দুস্তরযুক্ত এবং তার ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে। এটা কিন্তু ডিএনএ, এদের নিউক্লিক অ্যাসিড হিসেবে ফার্স্ট ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সবসময় কিন্তু ডিএনএ হয়। এটা একটু মাথায় রেখে দেবে, ডিএনএ টাইপের হয়ে থাকে ডিএনএ। আর এদের মস্তক এবং লেজের বা পুচ্ছের সংযোগ স্থলে একটা সংক্ষিপ্ত অঞ্চল থাকে, এটা গ্রীবা বলা হয়। গ্রীবাকে জড়িয়ে একটা অংশ থাকে, কলার বলা হয়। কলার, দেখো জামাতে যেমন কলার থাকে, গলাকে বেষ্টন করে রয়েছে, এটাও ঠিক তেমন কলার থাকে। তারপরের অংশটা বলা হয় পুচ্ছ বা লেজ। মস্তকের লেন্থ যতটা হবে পুচ্ছ বা লেজের দৈর্ঘ্যটাও কিন্তু মোটামুটি ততটা হবে। কোন বইতে দেখবে মাথাটা ছোট দেখিয়েছে এবং লেজটাকে অনেক বড় দেখিয়েছে। মস্তক এবং গ্রীবার দৈর্ঘ্য প্রায় সমান হয়, এটা একটু মাথায় রাখতে হবে। এদের এই লেজে কিন্তু এক বিশেষ ধরনের এনজাইম থাকে, আমি একটু আগে বলেছিলাম লাইসোজাইম। লেজের একেবারে শেষ প্রান্তে দুটো ফলকের মতো অংশ থাকে, প্রান্ত ফলক। এখানে আমি ওই
তোমার তুতে কালারের চক দিয়ে এঁকেছি, তুতে কালারের চক দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে প্রান্ত ফলক বা পাদফলক বলা হয়। এই পাদফলকে 3টে করে তন্তু থাকে, এটাকে বলে পুচ্ছ তন্তু। পুচ্ছ তন্তু আর 3টে করে কাটা থাকে, 1 2 3, 1 2 3, 3টে করে স্পাইক বা কাটা থাকে। এই পুচ্ছ তন্তু দিয়ে ওরা পোষক দেহের কোষে গিয়ে বসে, আর স্পাইক দিয়ে একবারে পুরো আটকে ধরে এইবার মানে পোষক দেহের কোষ প্রাচীরে মানে কোষের আবরণে লাইসোজাইম এনজাইম ক্ষরণের মাধ্যমে একটা ছোট্ট ফুটো তৈরি করে। তাই দিয়ে ওরা নিজের মস্তকে অবস্থিত নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ অণুটাকে পোষক কোষের মধ্যে পৌঁছে দেয়। এই পোষক কোষের মধ্যে ডিএনএ অণু যাবার পরে ওই ডিএনএ অণু পোষক কোষের টোটাল বিপাকীয় ক্ষমতাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, নিয়ে নতুন নতুন মানে প্রোটিন অণু সংশ্লেষিত করবে একদিকে, অপরদিকে ডিএনএ অণু রেপ্লিকেট করে যাবে, অর্থাৎ ডিএনএ অণু থেকে আবার ডিএনএ অণুর সংশ্লেষ হবে। এইভাবে অসংখ্য মানে অসংখ্য না অনেক পরিমাণে ডিএনএ তৈরি হচ্ছে, অপরদিকে প্রোটিন তৈরি হচ্ছে। ডিএনএ এবং প্রোটিন মিলে অসংখ্য ফাঁস তৈরি হবে ওই পোষক কোষের মধ্যে। বিশেষ করে আমরা একটা ব্যাকটেরিওফাজের ছবি দেখিয়েছি, এখানে ব্যাকটেরিয়া, তাহলে এখানে পোষক কোষ বলবো। সেখানে অনেকগুলো ফাজ তৈরি হবে, যেমন 100 থেকে 200 মতো ফাজ তৈরি হয়। তখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা বিদীর্ণ হয়, ফাজ ভাইরাসগুলো বাইরে বেরিয়ে এসে আবার অন্য কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, যদি এটা ব্যাকটেরিওফাজ হয়। এটা ব্যাকটেরিওফাজের ছবি এখানে এঁকেছি। এই ব্যাকটেরিওফাজের বংশ বিস্তার পদ্ধতিকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি রেপ্লিকেশন অফ ভাইরাস বা ভাইরাসের প্রতিলিপি গঠন। ভাইরাস অ্যাকচুয়ালি অঙ্গজ, অযৌন, যৌন জনন বা পুংজনির মাধ্যমে বংশ বিস্তার করতে পারে না। কিভাবে পারে? এরা প্রতিলিপি গঠনের মাধ্যমে পারে। প্রতিলিপি গঠনের মাধ্যমে, অর্থাৎ নিজের মতো যৌগ তৈরি করবে কোষের মধ্যে করে, তাই দিয়ে এরা নিজের মতো জীব তৈরি করবে, নিজের মতো বস্তু তৈরি করবে, জীব না নিজের মতো বস্তু তৈরি করবে করে অন্য এদের যে সংখ্যা বাড়াবে এবং পরবর্তী সময়ে অন্য কোনো জীবকে আবার সেই একই ধরনের পোষক জীবকে আক্রমণ করবে। সে ব্যাকটেরিওফাজ হলে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, সানোফাজ হলে সানোব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এই হচ্ছে টোটাল আজকের আলোচ্য বিষয়। দেখো, আজকে আমি তোমাদের যে সমস্ত আলোচনা করলাম ভাইরাসের বিভিন্ন অংশগুলো নিয়ে, আর একটা ক্লাস আমি ভাইরাসে পড়াবো, সেখানে হচ্ছে ভাইরাসের গুরুত্ব বা ইম্পর্টেন্স, আর ভাইরয়েডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের একটু পড়াবো। আর সে সঙ্গে ভাইরাস এবং ভাইরয়েডের কি কি পার্থক্য আছে সেটা পড়াবো, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে সেটা পড়াবো, এবং সবশেষে ভাইরাসের সাথে কোষযুক্ত জীবের পার্থক্য কি সেটা পড়াবো। আর একটা ক্লাস আমার ভাইরাস এবং ভাইরয়েডের মধ্যে লাগবে। যে যে অংশগুলো আমি আলোচনা করলাম সেগুলো খাতাতে লিখে নেবে, নিয়ে বইতে দাগিয়ে নেবে, নিয়ে ভালো করে বাড়িতে পড়তে থাকো। আর একটা ক্লাস আমি নেক্সট উইকে করে দেবো, দিলে ভাইরাস ভাইরয়েড শেষ হবে। এরপরে আমি অ্যানিমাল ক্লাসিফিকেশনে চলে যাব। অ্যানিমাল ক্লাসিফিকেশন অর্থাৎ প্রাণী জগতের শ্রেণী বিন্যাস পদ্ধতি। তাহলে আজকে এখানে সকলকে মানে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।